বাংলাদেশের এনজিও ব্র্যাক বিশ্বের বৃহত্তম এনজিও। ব্র্যাকের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্যমতে তারা বাংলাদেশ, আফগানিস্তান, মায়ানমার সহ দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার একাধিক দেশে কার্যক্রম পরিচালনা করে। তাদের কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হল দারিদ্র্য বিমোচন, লিঙ্গভিত্তিক সমতা নিশ্চিতকরণ, জলবায়ুর পরিবর্তন মোকাবেলা, মানবিক সংকট মোকাবেলা, শিক্ষাখাতে বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি। শিক্ষাখাতে অবদান রাখার জন্য ব্র্যাকের রয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। অর্থনৈতিক জীবনমান উন্নয়নের জন্য রয়েছে ব্র্যাক ব্যাংক, বিকাশ, আইপিডিসি এর মতো আর্থিক প্রতিষ্ঠান। সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় ব্র্যাকের রয়েছে আড়ং ডেইরি, ব্র্যাক লবণ, ব্র্যাক ফিশারিজ, ব্র্যাক সিডস অ্যান্ড এগ্রো ইত্যাদি উদ্যোগ। তাদের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে ব্র্যাক এমন এক বিশ্বের স্বপ্ন দেখে যা সকল ধরনের শোষণ ও বৈষম্য থেকে মুক্ত থাকবে এবং যেখানে সকলেই তাদের সম্ভাবনা অনুধাবন করার সুযোগ পাবে। বাংলাদেশি সমাজকর্মী ফজলে হাসান আবেদের হাতে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় ব্র্যাক। দারিদ্র্য দূরীকরণে বিশেষ অবদানের জন্য প্রথম বাংলাদেশী হিসেবে ব্রিটেনের রানীর কাছ থেকে নাইটহুড তথা স্যার উপাধি লাভ করেন তিনি। কিন্তু সম্প্রতি ব্র্যাকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে। দারিদ্র্য বিমোচন, শিক্ষা, জীবনমানের উন্নয়ন, সমতা নিশ্চিতকরণ, বৈষম্য দূরীকরণ ইত্যাদি কাজের আড়ালে ব্র্যাক আসলে সমকামিতা স্বাভাবিকীকরণের কাজ করে। বাংলাদেশে সমকামিতার রাষ্ট্রীয় ও আইনি স্বীকৃতি আদায়, সমাজে সমকামিতার স্বাভাবিকীকরণ, সমকামীদের অধিকার আদায়ের লক্ষ্য যারা কাজ করছে তাদের সবার পেছনে রয়েছে ব্র্যাক। ব্র্যাক পেছন থেকে সকল কলকাঠি নাড়ে। অতি সম্প্রতি এর একটি বহিঃপ্রকাশ দেখা গিয়েছে। ক্লাস 7-এর পাঠ্যপুস্তকে বিকৃত ট্রান্সজেন্ডার মতবাদের দীক্ষা দেওয়া পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন খণ্ডকালীন শিক্ষক। বইটা কিনবেন, কিনে এই যে 2টা পাতা আছে শরীফ শরীফা, ছিঁড়বেন, ছিঁড়ার পরে আপনারা ওই বইটা আবার দিয়ে দিবেন। এর ফলে ব্র্যাক সেই শিক্ষককে চাকরিচ্যুত করেছে। এমন দাবি উঠেছে ব্র্যাক বাংলাদেশের সমকামিতা বিস্তারে মুখ্য ভূমিকা রাখে। এমন দাবির ভিত্তিতে তাদের বয়কট কর্মসূচিও পালিত হচ্ছে দেশজুড়ে। এই দাবিগুলো আসলে কতটুকু সত্য? ব্র্যাক কি বাংলাদেশের সমকামিতা বিস্তারে মুখ্য ভূমিকা রাখে, নাকি এসব নিছকই ব্র্যাকের বিরুদ্ধে প্রোপ্যাগান্ডা? ব্র্যাক কি বাংলাদেশের সমকামিতা বিস্তারে মুখ্য ভূমিকা রাখে? ব্র্যাকের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কথা বলার আগে চলুন একটু পেছনে ফেরা যাক। ২০০২ সাল। বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী কাজী হক নামের এক ব্যক্তি ইয়াহু চ্যাটে একটি গ্রুপ চালু করে। নাম দেয় ভয়েস অফ বাংলাদেশ। এটা ছিল সমকামীদের একটি অনলাইন গ্রুপ। তবে অনলাইনের পাশাপাশি অফলাইনেও গেট টুগেদার এবং ডিজে পার্টির আয়োজন করতে শুরু করে তারা। ফুর্তি করা, সমকামিতার জন্য সঙ্গী খুঁজে পাওয়ার এক মোক্ষম সুযোগ ছিল এগুলো। অনুষ্ঠানগুলো সীমাবদ্ধ ছিল ঢাকাতেই। এভাবে যায় ৫ বছর। ভয়েস অফ বাংলাদেশ অনলাইনে চ্যাট আর অফলাইনে ডিজে পার্টির মধ্যেই আটকে থাকে। তবে আমূল পরিবর্তন আসতে শুরু করে ২০০৭ সাল থেকে। ২০০৭ সালের পর থেকে ভয়েস অফ বাংলাদেশের কিছু উল্লেখযোগ্য কার্যক্রম। ২০০৮ সালে বব ধানমন্ডির জার্মান ইনস্টিটিউটের ছাদের ক্যাফেতে অনুষ্ঠান করে। এটাকে সমকামী অধিকার নিয়ে বাংলাদেশে প্রথম প্রকাশ্য অনুষ্ঠান বলা যেতে পারে। এখানে তারা প্রথমবারের মতো এলজিবিটি বা সমকামিতার প্রতীক রংধনু পতাকা টানায়। ২০০৯ সালে আরও এক ধাপ আগায় তারা। নরওয়ের ফান্ড নিয়ে ওয়ার্কশপ অন সেক্সুয়াল ডাইভার্সিটি, পার্টনারশিপ বিল্ডিং অ্যান্ড নেটওয়ার্কিং শিরোনামের একটা ওয়ার্কশপ আয়োজন করে তারা কক্সবাজারে। এটি ছিল বাংলাদেশে কোনো সমকামী সংগঠনের আয়োজিত প্রথম ওয়ার্কশপ। ওয়ার্কশপে 2টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। ১. বিকৃত যৌনতার বৈধতা আদায়ের জন্য একটি কোয়ালিশন বা জোট গঠন করবে তারা। ২. বাংলাদেশের দণ্ডবিধির ৩৭৭ ধারা যেখানে সমকামিতা নিষিদ্ধ করা আছে তা বাতিলের জন্য কাজ করবে। ভয়েস অফ বাংলাদেশ ছিল একটি অনিবন্ধিত ইন্টারনেট ভিত্তিক সংগঠন, কিন্তু এরাই ২০০৯ সালে জাতিসংঘেও পৌঁছে যায়। ২০০৯ সালে জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউতে ৩৭৭ ধারা বাতিলের সুপারিশ করে। পরবর্তী বছরগুলোতেও বাংলাদেশে সমকামিতা স্বাভাবিকরণের জন্য বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখে তারা। ২০১৩ সালে তারা ব্যাপক সাফল্য লাভ করে। আন্তর্জাতিক সমকামী নেটওয়ার্কের সাথে তারা ভালোভাবে যুক্ত হয়ে যায়। ইলগা তথা ইন্টারন্যাশনাল লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্স অ্যান্ড ইন্টারসেক্স অ্যাসোসিয়েশন এর এশীয় শাখার সদস্য পদ পায় বব। ইলগা জাতিসংঘের ইকোনমিক ও সোশ্যাল কাউন্সিলের উপদেষ্টা মর্যাদাপ্রাপ্ত।
2013 এর ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনে ইলগার পক্ষ থেকে বাংলাদেশের ব্যাপারে বক্তব্য উপস্থাপন করে ভয়েস অফ বাংলাদেশের প্রতিনিধি তানভীর আলীম। 2014 সালে প্রজেক্ট ভি নামে একটি প্রকল্প শুরু করে ভয়েস অফ বাংলাদেশ। বাংলাদেশে সমকামিতা স্বাভাবিকরণের জন্য এ প্রজেক্টে অর্থ ঢালে আমেরিকান সরকারের স্টেট ডিপার্টমেন্ট। এ প্রকল্পের অংশ হিসেবে 2015 সালে মুন্সিগঞ্জের একটি রিসোর্টে 2 দিনব্যাপী ভি রেসিডেন্সি নামের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের সমকামিতাদের সামাজিকীকরণ নিয়ে প্রশিক্ষণ দেয়া হয় এই কর্মশালায়। বর্তমানে ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট হিসেবে খ্যাতি পাওয়া অনেকেই যেমন হোচিমিন ইসলাম রোকন ভয়েস অফ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই ভি রেসিডেন্সিতে অংশ নেয়। একই বছর অক্টোবরে ধি নামে কমিক প্রকাশ করে বব। এ কমিকের প্রধান চরিত্র একজন সমকামী নারী। এই কমিকের মোড়ক উন্মোচন হয় ব্রিটিশ কাউন্সিলে। ডেইলি স্টার এবং ডয়েচ ভেলের মতো মিডিয়াগুলো ইতিবাচকভাবে নিউজ করে অনুষ্ঠানটি নিয়ে। 2016 সালে ভয়েস অফ বাংলাদেশ বাংলাদেশের সমকামিতার বৈধতা ও সামাজিকীকরণের লক্ষ্যে 5 বছরের একটি স্ট্র্যাটেজিক পরিকল্পনা প্রস্তুতের জন্য ময়মনসিংহে ওয়ার্কশপ আয়োজন করে। 2023 এর এপ্রিলে জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের 10টি সমকামী সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবেদন পেশ করে ভয়েস অফ বাংলাদেশ। এখানে আবারও দণ্ডবিধির 377 অনুচ্ছেদ বাতিলের কথা বলা হয়। একই সাথে যৌন বিকৃতির বিরুদ্ধে বক্তব্যকে আইন করে নিষিদ্ধ করার পরামর্শ দেয়া হয়। সেই সাথে কোনো ধরনের শারীরিক পরীক্ষা ছাড়া হিজড়া ও ট্রান্সজেন্ডার হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ করে দেওয়ার দাবি জানায় তারা। 2007 সালে ঠিক কি হল, যার কারণে অনলাইন ভিত্তিক সমকামীদের একটা ডেটিং গ্রুপ বাংলাদেশের সমকামিতা বিস্তারের জন্য উঠে পড়ে লাগল। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এতটা প্রভাব বিস্তার করতে সক্ষম হল। উত্তর খোঁজার আগে চলুন পরিচিত হওয়া যাক বাংলাদেশে সমকামিতা বিস্তারের প্রথম ও গুরুত্বপূর্ণ এক খেলোয়াড় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার নামের এক এনজিওর সঙ্গে। বাংলাদেশে সমকামিতা বিস্তারের জন্য গড়ে ওঠা প্রতিষ্ঠানসমূহের মধ্যে সবচেয়ে প্রাচীন হল বন্ধু। ভারতীয় সমকামী অ্যাক্টিভিস্ট শিবানন্দ খান উপমহাদেশে সমকামিতা নিয়ে কাজ করার জন্য নাজ ফাউন্ডেশন নামের এক এনজিও গড়ে তোলে 90 এর দশকে। এই ভারতীয় শিবানন্দের উৎসাহে সমকামী পুরুষদের যৌন স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে 1996 সালে বাংলাদেশে তৈরি হয় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। সমগ্র বাংলাদেশে খুব দ্রুত ছড়িয়ে পড়ে বন্ধু। সমকামীদের জন্য ড্রপ ইন সেন্টার নামে ওয়ান স্টপ ক্লিনিক খোলে বন্ধু। সমকামীদের মেডিকেল চেকআপ করা হয় এসব ক্লিনিকে। সেই সাথে বন্ধু বিনামূল্যে কন্ডম এবং লুব্রিকেন্ট বিতরণ করে যেন নিরাপদে সমকামীরা পায়সঙ্গম করতে পারে। যৌন সঙ্গী খুঁজতে এবং নেটওয়ার্কিংয়ের জন্য নিয়মিত এসব ক্লিনিকে আসা যাওয়া শুরু করে সমলিঙ্গের সাথে যৌনতায় লিপ্ত পুরুষরা। অনেক সেন্টারে সমকামী পুরুষরা এক হয়ে নাচগান করত, ক্রস ড্রেসিং করত, অর্থাৎ পুরুষ নারী স্বাস্থ্য অর্থাৎ বাহ্যিকভাবে যৌন স্বাস্থ্যসেবা প্রদানের জন্য তৈরি হলেও এই সেন্টারগুলো প্রচারণা, গণসংযোগ, নেটওয়ার্কিং এবং বিকৃতি চর্চার কেন্দ্র হয়ে ওঠে। বন্ধুর কার্যক্রম মোটাদাগে সমকামীদের স্বাস্থ্য সুরক্ষা আর নেটওয়ার্কিং এর মাঝেই সীমাবদ্ধ ছিল 2006 থেকে 7 সাল পর্যন্ত। এরপর আসে ব্যাপক পরিবর্তন। চলুন দেখা যাক 2007 সাল পরবর্তী বন্ধুর কিছু উল্লেখযোগ্য কার্যক্রম। 1. পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডার তথা সমকামিতা মতবাদ নিয়ে আসার জন্য বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি 2015 থেকে কাজ করে যাচ্ছে। 2022 সালে বন্ধুর বাৎসরিক প্রতিবেদনে প্রতিষ্ঠানটির চেয়ারপারসন এবং এক্সিকিউটিভ ডিরেক্টরের লেখায় বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এর সাথে দৃঢ় লবিং এবং অ্যাডভোকেসির মাধ্যমে ট্রান্সজেন্ডার, হিজড়া এবং লিঙ্গ রূপান্তরমূলক দৃষ্টিভঙ্গি সংক্রান্ত বিষয় নিয়ে একটি বিস্তারিত কম্প্রিহেন্সিভ অংশ 7ম শ্রেণীর পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই প্রতিবেদনের 9 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে, এই আলোচনাগুলো এসেছে ক্লাস 7 এর সামাজিক বিজ্ঞান পাঠ্যবইয়ে। 2. বন্ধু বাংলাদেশে ট্রান্সজেন্ডার তথা বিকৃত যৌনকামীদের অধিকার ও সুরক্ষা আইনের খসড়া তৈরি করে দিয়েছে এবং এই খসড়া জাতীয় সংসদে পাশ করানোর জন্য ক্রমাগত লবিং করে যাচ্ছে। ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2023 শীর্ষক আইন 2024 সালের ডিসেম্বরের মধ্যেই পাশ করা হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ খায়রুল আলম শেখ। বন্ধুকে আইনের খসড়া তৈরিতে এজেন্ডা ও অর্থ দিয়ে সাহায্য করেছে ইউএসএইড ও এশীয় উন্নয়ন ব্যাংক। 3. 2022 সালের বাৎসরিক রিপোর্টে তারা বলেছে, বন্ধু শক্তিশালী মিডিয়া অ্যাডভোকেসি চালিয়ে যাচ্ছে, যার ফলে নাটক, কমিউনিটি রেডিও, শর্ট ফিল্ম, গণস্বাক্ষর অভিযান এবং অন্যান্যভাবে মিডিয়াতে জেন্ডার বৈচিত্র্যময় ব্যক্তিদের মোটাদাগে সমকামীদের শক্তিশালী ইতিবাচক উপস্থাপনা ঘটেছে।
2016 সালের বার্ষিক প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী 56 জন সাংবাদিককে মিডিয়া ফেলোশিপ দিয়ে পুরস্কৃত করেছে তারা। বন্ধুর কাছে প্রশিক্ষণ পাওয়া এই মিডিয়া ফেলোরা 2011 থেকে 2016 পর্যন্ত 5 বছরে যৌন সংখ্যালঘুদের অর্থাৎ সমকামীদের নিয়ে পত্রপত্রিকাতে মোট 147টি প্রতিবেদন করেছে। 2021 সালের প্রতিবেদনে বলা হয়েছে মিডিয়ার জন্য বন্ধুর 12 সদস্যদের উপদেষ্টা কমিটি আছে। এই কমিটি প্রতিষ্ঠানটির মিডিয়া স্ট্র্যাটেজি ঠিক করে। এছাড়া পুরো দেশের বন্ধুর 90 জন মিডিয়া ফেলো আছে। যেসব সাংবাদিক যৌন বৈচিত্র্যময় মানুষদের নিয়ে অর্থাৎ নারী সাজা পুরুষ বা পুরুষ সাজা নারীদের নিয়ে লেখালেখি করতে আগ্রহী, বন্ধু তাদেরকে ফেলোশিপ প্রদান করে। বন্ধুর ভাষ্যমতে বর্তমানে বাংলাদেশের মিডিয়া এলজিবিটি অধিকার সুরক্ষা এবং দাবি আদায়ের দক্ষ ওয়াচডগে পরিণত হয়েছে। আর এর পেছনে বড় অবদান বন্ধুর। 4. সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং জাতীয় মানবাধিকার কাউন্সিলের মতো প্রতিষ্ঠানগুলোকে এলজিবিটি তথা সমকামিতা এজেন্ডার প্রতি সহনশীল করে তুলতে সক্রিয় ও সফল ভূমিকা রেখেছে বন্ধু। এমনকি জাতীয় সাইকোসোশ্যাল কাউন্সিলিং পলিসি এবং জাতীয় লিগ্যাল এইড সেবা সংগঠনগুলোকেও যৌন সংখ্যালঘু অর্থাৎ এলজিবিটিদের ব্যাপারে ইতিবাচক অবস্থান নিতে প্রভাবিত করেছে তারা। 5. ট্রান্সজেন্ডারদের অন্তর্ভুক্তির জন্য বিভাগীয় পর্যায়ে ডিসি, সাংবাদিক, মিডিয়া, উকিল, নাগরিক সংগঠন এবং ট্রান্সজেন্ডারদের নিয়ে অ্যাডভোকেসি করেছে বন্ধু। এ ধরনের অ্যাডভোকেসির ফলস্বরূপ হবিগঞ্জের ডিসি অফিসের পক্ষ থেকে হিজড়া ও ট্রান্সজেন্ডারদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে একটি বিলবোর্ড টাঙানো হয়েছে। সমকামিতা প্রসারে বন্ধুর আরও কিছু কর্মকাণ্ডের তালিকা দেখা যাক। আইনগত সহায়তা প্রদানের জন্য হেল্পলাইন তৈরি করেছে। নিয়মিত ট্রান্সজেন্ডার তথা সমকামীদের আইনি সেবা প্রদান করছে। সমকামী ও অন্যান্য বিকৃতকামীদের মানবাধিকারের ব্যাপারে 500-র বেশি পুলিশ কর্মকর্তাকে সংবেদনশীল করে তুলেছে বন্ধু। এলজিবিটি অ্যাক্টিভিজমের জন্য প্রশিক্ষিত জনবল তৈরিতেও কাজ করেছে বন্ধু। এছাড়া 25টি তৃণমূল সংগঠনের 35 জন ব্যক্তিকে অ্যাক্টিভিজম সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে বন্ধু। ট্রান্সজেন্ডারদের মূল ধারা চাকরির বাজারে সুযোগ দেওয়ার জন্য চেম্বার অফ কমার্স, বিজিএমইএ, বিকেএমইএ এবং বাংলাদেশ ব্যাংকের কাছে অ্যাডভোকেসি করেছে। বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে লিঙ্ক তৈরি করেছে। বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটি BMSS এর সাথে মিলে তরুণ চিকিৎসকদের মধ্যে ট্রান্সজেন্ডারবাদের প্রতি ইতিবাচক মনোভাব তৈরিতে কাজ করেছে। ভয়েস অফ বাংলাদেশের মতো বন্ধুর ক্ষেত্রেও আমরা একই প্যাটার্ন লক্ষ্য করছি। 2007 সাল নাগাদ তাদের কার্যক্রমে ব্যাপক পরিবর্তন আসে। কোনো লুকোচুরি নেই, বুক ফুলিয়ে সমকামিতা প্রচার শুরু করে তারা। কি এমন হলো বন্ধুর? এমন পরিবর্তন শুধু বন্ধু বা ভয়েস অফ বাংলাদেশের নয়, সমকামিতার পক্ষে কাজ করা অন্য প্রতিষ্ঠানগুলোরও। এইডস প্রতিরোধ আর যৌন স্বাস্থ্য সেবার ব্যানারের পাশাপাশি তারা সমকামীদের যৌন সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করে তাদের যৌন অধিকার এর দাবি নিয়ে আলাপ তৈরি করা শুরু করে। পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার ঢোকায়, দেশের আইন পরিবর্তন করতে চায়, ট্রান্সজেন্ডার তথা সমকামীদের সুরক্ষা আইন পাশ করানোর জন্য চাপ দেয়। 2007 সালে কি এমন বিশেষ ঘটনা ঘটে যার ফলে এনজিওগুলো এতটা বেপরোয়া ও উচ্চবিলাসী হয়ে ওঠে? রহস্যটা কোথায়? 2011 সালে প্রকাশিত হয় একটি নিবন্ধ, নাম ক্রিয়েটিং এ পাবলিক স্পেস অ্যান্ড ডায়ালগ অন সেক্সুয়ালিটি অ্যান্ড রাইটস, এ কেস স্টাডি ফ্রম বাংলাদেশ। এ নিবন্ধের লেখকরা সবাই ব্র্যাকের জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথের শিক্ষক ও গবেষক হিসেবে কার্যরত ছিলেন অথবা আছেন। 2005 সালে সমকামী অধিকার নিয়ে যুক্তরাজ্যে আয়োজিত হয় এক গবেষণা কনসোর্টিয়াম। এখানে অংশগ্রহণ করে প্রবন্ধের লেখকেরা। ব্র্যাকের গবেষকদের ভাষায় এই এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাবার সুনির্দিষ্ট অনুপ্রেরণা আসে 2005 সালে যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিতে আয়োজিত একটি আন্তর্জাতিক সভা থেকে। এ নিবন্ধের প্রথম লেখক এতে অনুপ্রাণিত হন এবং ঢাকায় ফিরে আসার পর আগ্রহী ব্যক্তিদের খুঁজে বের করতে প্রথম পদক্ষেপ নেন। 2007 জানুয়ারিতে একটি ছোট স্থানীয় ওয়ার্কশপ আয়োজন করেন তিনি। মোট 30 জনের মতো গবেষক, সমকামী এবং অ্যাক্টিভিস্ট অংশগ্রহণ করে। আলোচনা হয় বাংলাদেশের সমকামিতা ও অন্যান্য বিকৃত যৌনতা সামাজিকীকরণের কাজকে এগিয়ে নেওয়ার সম্ভাব্য পদ্ধতি নিয়ে। এই ওয়ার্কশপটির ফান্ডিং করে ব্রিটেনের ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা DFED। সমকামিতা সহ অন্যান্য বিকৃত যৌনতা নিয়ে, তাদের ভাষায় যৌন বৈচিত্র্য নিয়ে সমাজে আলাপ তোলার জন্য 2007 সাল থেকে ব্র্যাক বিভিন্ন মিটিং,
ওয়ার্কশপ এবং মতবিনিময় সভার আয়োজন করতে শুরু করে। 2007 জুলাইয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথের উদ্যোগে ব্র্যাক সেন্টারে জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি অর্থাৎ লিঙ্গ ও যৌনতা এর ওপর একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করা হয়। কনফারেন্সে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, তুরস্ক, কেনিয়া এবং বাংলাদেশের বিভিন্ন বক্তা ও অ্যাক্টিভিস্ট। আলোচনা হয় সমকামীদের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি সহ এলজিবিটি সংক্রান্ত নানা বিষয়ে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আয়োজিত হবার কারণে এ কনফারেন্স ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। এনজিও, নারীবাদী এবং সমকামী গ্রুপের প্রতিনিধিদের পাশাপাশি এ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করে দেশের পলিসি মেকার, সুশীল সমাজ এবং মিডিয়ার সাথে জড়িত বিভিন্ন ব্যক্তি। এই কনফারেন্সের অল্প কিছুদিন পর ইন্টারন্যাশনাল উইমেন্স হেলথ কোয়ালিশন নামে একটি এনজিও ব্র্যাকের জেমস পি গ্র্যান্ট পাবলিক স্কুল অফ হেলথের সাথে যোগাযোগ করে। তারা জানায় বাংলাদেশে যৌন অধিকার সংক্রান্ত কার্যক্রমে তারা অনুদান দিতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের এই এনজিওটি জাতিসংঘের পপুলেশন ফান্ড বা ইউএনএফপিএ এবং বিশ্বব্যাংকের সাথে কাজ করে দীর্ঘদিন ধরে। এ প্রতিষ্ঠানের গভীর সম্পর্ক আছে আমেরিকার রকফেলার এবং ফোর্ড ফাউন্ডেশনের সাথেও। ইন্টারন্যাশনাল উইমেন্স হেলথ কোয়ালিশন এর দেয়া অনুদানের অর্থ দিয়ে 3টি কর্মশালা আয়োজন করে ব্র্যাকের গবেষকরা। এর মধ্যে 2টি ছিল প্রশিক্ষণের জন্য আর তৃতীয়টি ছিল ফলো আপ। প্রশিক্ষণে 3 ধরনের মানুষকে টার্গেট করা হয়। একটি গ্রুপ ছিল ঢাকার বাইরের একাডেমিকরা, যাতে তারা ঢাকার বাইরে যৌনতা প্রচার সংক্রান্ত কার্যক্রম ডেভেলপ করতে উৎসাহিত হন এবং ঢাকার বাইরের একাডেমিক ও ছাত্রদের আলোচনা করার জায়গা করে দেন। আরেকটি গ্রুপ ছিল সাংবাদিক এবং বিজ্ঞাপনী সংস্থা, যাতে করে তারা যৌনতা নিয়ে লিখতে উৎসাহিত হন এবং মিডিয়া ও বিজ্ঞাপনে যৌনতার নির্মাণ এবং উপস্থাপনা নিয়ে আলোচনা করেন। তৃতীয় গ্রুপটি ছিল সমকামী সম্প্রদায়, যারা মূলত ছিল আন্ডারগ্রাউন্ড। বাংলাদেশে কেবল অল্প কিছু এমএসএম অর্থাৎ মেন হু হ্যাভ সেক্স উইথ মেন বা এমন পুরুষ যে অন্য পুরুষের সাথে যৌনতায় লিপ্ত হয় এবং ট্রান্সজেন্ডার গ্রুপ আছে যারা এইচআইভি/এইডস সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর ছত্রছায়ায় প্রকাশ্যে কাজ করে। তাদের টার্গেট করার উদ্দেশ্য ছিল এই যৌন গ্রুপগুলোকে সক্ষমতা ও জায়গা করে দেয়া, যাতে তারা তাদের মৌলিক অধিকার নিয়ে লড়াই করার জন্য নিজস্ব এজেন্ডা গঠন, প্রশিক্ষণ, অ্যাডভোকেসি করতে পারে। অর্থাৎ একদিকে ব্র্যাক একাডেমিক ও মিডিয়া লোকজনকে সমকামিতার পক্ষে কথা বলতে উৎসাহিত করছিল, অন্যদিকে সমকামীদের বিভিন্ন সংগঠনকে দিচ্ছিল কাজ করার সুযোগ ও প্রশিক্ষণ। সমকামিতা ইস্যু নিয়ে আরও গোছানো এবং সমন্বিতভাবে কাজ করার জন্য 2008 সালে ব্র্যাকের জেমস পি গ্র্যান্ট পাবলিক হেলথ স্কুল আলাদা একটি সেন্টার বা কেন্দ্র তৈরি করে, যার নাম সেন্টার অফ এক্সেলেন্স ফর জেন্ডার, সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস। এই কেন্দ্র তৈরির ফান্ডিং আসে জাতিসংঘের একটি সংস্থার কাছ থেকে। 2007 থেকে 2009 সাল পর্যন্ত সময়টার কাজকর্মের বর্ণনা পাওয়া যাচ্ছে আলোচ্য প্রবন্ধ থেকে। ব্র্যাকের গবেষকেরা বলছেন, এই পুরো সময় জুড়ে আমরা বিভিন্ন ছোট ছোট মিটিং এবং ফোরাম শুরু করি। আমরা যৌন বৈচিত্র্যের ওপর কিছু সিনেমা প্রদর্শনের আয়োজন করি। অংশীদারদের এবং ছাত্রদের আমন্ত্রণ জানাই। বাংলাদেশ দণ্ডবিধির 377 ধারার তাৎপর্য নিয়েও একটি মিটিং আয়োজন করি আমরা। সম্প্রতি দক্ষিণ এশিয়া জুড়ে এলজিবিটি সম্প্রদায়ের মানবাধিকার নিয়ে কাজ করার জন্য একটি দক্ষিণ এশীয় নেটওয়ার্ক নিয়েও আমরা মিটিং আয়োজন করেছি। ব্র্যাকের কার্যক্রম এবং নেটওয়ার্কিংয়ের প্রভাব ছড়িয়ে যেতে থাকে সারা বাংলাদেশ জুড়ে। 2007 কনফারেন্স এবং 2009 কর্মশালায় অংশগ্রহণ করে ঢাকার বাইরে 2টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে সমকামিতা ও অন্যান্য বিকৃত যৌনাচারের অধিকার নিয়ে সংক্ষিপ্ত কোর্স বা মডিউল চালু করার প্রতিশ্রুতি দেন তারা। আগ্রহ দেখান নিজ নিজ অঞ্চলে যৌন বিকৃতির অধিকার নিয়ে আলাদা কনফারেন্স আয়োজনেও। একাডেমিশিয়ানদের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিশেষ করে ঢাকার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কিছু শিক্ষার্থী এলজিবিটি সামাজিকীকরণ সংক্রান্ত কার্যক্রমের এই নেটওয়ার্কে যুক্ত হয়ে পড়ে। মিডিয়াতে সমকামিতাকে ইতিবাচকভাবে তুলে ধরার দিকেও মনোযোগী হয় ব্র্যাকের গবেষকরা। এজন্য অভিনব এক কৌশল গ্রহণ করে তারা। এ কৌশলের ব্যাপারে তাদের নিজেদের মুখ থেকে শোনা যাক। এছাড়া যৌনতা এবং অধিকার নিয়ে স্থানীয় ও আঞ্চলিক পত্রপত্রিকাতে সাংবাদিকদের লেখালেখি করতে উৎসাহিত করার জন্য আমরা প্রকাশিত প্রতিটি নিউজ আইটেম বা গল্পের জন্য সামান্য কিছু আর্থিক পুরস্কার দেওয়ার ব্যবস্থা চালু করি। প্রাথমিক প্রতিবেদনগুলো ইঙ্গিত করে যে অন্তত 5 জন আঞ্চলিক সাংবাদিক যৌনতা এবং অধিকারের উপরে লিখেছেন এবং সেগুলোর স্থানীয় পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। আর একজন সাংবাদিক রেডিওতে প্রচার করার জন্য একটি গল্প তৈরি করেছেন। আর্থিক পুরস্কার এর মাধ্যমে এলজিবিটি আন্দোলনের পক্ষে ইতিবাচক লেখালেখি এবং সংবাদ প্রকাশের এই পদ্ধতি বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিও কাজে লাগাচ্ছে, যা আমরা আগেই দেখেছি।
ব্র্যাকের উদ্যোগ বাংলাদেশের এলজিবিটি আন্দোলনকে গভীরভাবে প্রভাবিত করে। এর আগে সমকামী তথা এলজিবিটি আন্দোলনের কার্যক্রম চলছিল এইডস প্রতিরোধ আর সচেতনতা সংক্রান্ত কার্যক্রমের আড়ালে। কাজ হচ্ছিল যৌন স্বাস্থ্য ও স্বাস্থ্য সেবার ব্যানারে। ব্র্যাক এসে কাজ শুরু করে মানবাধিকারের কাঠামোকে সামনে রেখে। সরাসরি সমকামী শব্দটা ব্যবহার না করে জোর দেয় যৌন অধিকার, যৌন বৈচিত্র্য, যৌন শিক্ষা এবং জেন্ডার আইডেন্টিটির মতো পরিভাষার উপর। যদিও ঘুরে ফিরে এই সবগুলির পেছনে মূল বক্তব্য এক: যৌন বিকৃতির সামাজিকীকরণ ও বৈধতা। ব্র্যাকের কর্মপদ্ধতি এলজিবিটি এজেন্ডা প্রতিষ্ঠা নিয়ে জনপরিসরে আলাপ তোলার কাজটা এগিয়ে নিয়ে যায় অনেক দূর। ব্র্যাকে কর্মকাণ্ডের উদ্দেশ্য, পদ্ধতি এবং ফলাফল নিয়ে তাদের নিজেদের মূল্যায়ন দেখা যাক। 2007 সালে শুরু করা কার্যক্রমের ব্যাপারে তাদের নিবন্ধে বলা হয়েছে, এ উদ্যোগের লক্ষ্য ছিল যৌনতা এবং অধিকার নিয়ে জনপরিসরে বিতর্ক উত্থাপন করা এবং বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রেক্ষাপটে নীতি নির্ধারক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্টকহোল্ডারদের সামনে বৈষম্যের মতো ইস্যুগুলোকে আরও দৃশ্যমান করে তোলা। অর্থাৎ তাদের নিজেদের বক্তব্য অনুযায়ী ব্র্যাকের কার্যক্রমের উদ্দেশ্য ছিল জনপরিসরে সমকামিতা এবং অন্যান্য যৌন বিকৃতির আলাপ তোলা এবং নীতি নির্ধারকদের প্রভাবিত করার মাধ্যমে বাংলাদেশে যৌন বিকৃতির সামাজিকীকরণ। আর এই কাজটা তারা করেছে অধিকারের নাম ব্যবহার করে। তাদের ভাষায় ইতিবাচক এবং মানবাধিকারের ফ্রেমিং ব্যবহার করে বিভিন্ন স্টকহোল্ডারদের মধ্যে যৌনতা নিয়ে আলোচনা শুরু করার জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষণা টিমটি বিভিন্ন মিটিং, ওয়ার্কশপ, ফোরাম এবং জনসংলাপের আয়োজন করেছে। এক্ষেত্রে ঢাল হিসেবে কাজ করেছে বিশ্বের সবচেয়ে বড় এনজিও হিসেবে ব্র্যাকের পরিচয় ও প্রভাব। পাশাপাশি পুরো ব্যাপারটাকে কৌশলের সাথে দেখানো হয়েছে নিরীহ গবেষণা হিসেবে। সমকামিতার বৈধতা চাই বলা হলে যেভাবে বাধা তৈরি হতো, গবেষণার ক্ষেত্রে তা হয়নি, বরং এভাবে তুলে ধরার ফলে অনেকের কাছে বিষয়টা গ্রহণযোগ্যতা পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক পরিচয় এবং এলজিবিটি অ্যাক্টিভিজমকে সমকামিতার মোড়কে উপস্থাপন করার ইতিবাচক দিকের কথা উল্লেখ করে এ নিবন্ধে বলা হয়েছে, এটি অনুভূত হয়েছিল যে একটি বিশ্ববিদ্যালয় এর জনস্বাস্থ্য অনুষদ হিসাবে এই ধরনের ভূমিকা পালনে একাডেমিক বৈধতার দিক থেকে আমরা ভালো অবস্থানে ছিলাম। এই উদ্যোগের ফলে কি কি অর্জিত হয়েছে তার আলোচনা করতে গিয়ে ব্র্যাকের গবেষকরা তিনটি কাঠামোগত ক্ষেত্রে অগ্রগতির কথা উল্লেখ করেছে। প্রথমত, এই উদ্যোগের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা বিভিন্ন মানুষকে একত্রিত করা গেছে যারা নিজেদের অবস্থানকে কাজে লাগিয়ে সমাজকে প্রভাবিত করতে পারে, যেমন মিডিয়ার লোকজন। এতে যৌনতা এবং অধিকারের জন্য সমর্থনের ভিত্তি মজবুত এবং প্রসারিত হয়েছে, অর্থাৎ সমকামিতা এজেন্ডা বাস্তবায়নের ভিত্তি মজবুত ও প্রসারিত হয়েছে। দ্বিতীয়ত, এই উদ্যোগের ফলে মিডিয়া, সমকামী অ্যাক্টিভিস্ট, গবেষক এবং এলজিবিটি গ্রুপগুলোর মধ্যে মৈত্রী এবং অংশীদারিত্বের সম্পর্ক গড়ে উঠেছে। বিভিন্ন আয়োজনের মাধ্যমে তাদের একত্রিত হবার এবং আলোচনা করার প্ল্যাটফর্ম ও জায়গা করে দিয়েছে ব্র্যাক। তৃতীয়ত, এই উদ্যোগের মাধ্যমে জনপরিসরে এলজিবিটি সংক্রান্ত ইস্যু নিয়ে আরও খোলামেলাভাবে কথা বলার পরিবেশ তৈরি হয়েছে, যা যৌনতার ব্যাপারে সামাজিক চিন্তা এবং নিয়মগুলো পরিবর্তনে ভূমিকা রেখেছে। ব্র্যাকের এই গবেষকরা তাদের কাজের ফলাফল সম্পর্কে মন্তব্য করেছেন। আমরা দেখেছি যে এলজিবিটি গ্রুপ, গবেষক, একাডেমিশিয়ান, এনজিও, স্বাস্থ্যসেবা প্রদানকারী, সাংবাদিক এবং নীতি নির্ধারকদের মতো বিভিন্ন স্টকহোল্ডারদের একত্রিত করে জনপরিসরে যৌনতার উপস্থাপনাকে সফলভাবে চ্যালেঞ্জ করার মাধ্যমে বাংলাদেশের মতো রক্ষণশীল এবং চ্যালেঞ্জিং পরিবেশেও যৌনতা এবং অধিকার নিয়ে জনপরিসরে জায়গা তৈরি করা এবং আলাপ তোলা সম্ভব। এই অবদানের স্বীকৃতিও পায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়। 2013 সালে বিলিয়নিয়ার জর্জ সরোসের ওপেন সোসাইটি ফাউন্ডেশন $1 বিলিয়ন একটি তহবিল তৈরি করে। এই তহবিলের জন্য পৃথিবীর 12টি বিশ্ববিদ্যালয়কে মনোনীত করা হয়, যার মধ্যে একটি ছিল ব্র্যাক। এরপর থেকে যৌন এবং প্রজনন স্বাস্থ্য ও অধিকার নিয়ে ব্র্যাকের কার্যক্রম আরও বিস্তৃত হয়েছে। উল্লেখ্য, জর্জ সরোস বর্তমান পৃথিবীতে এলজিবিটি আন্দোলনের পেছনে সবচেয়ে বড় দাতাদের একজন। তাহলে আমরা দেখলাম ব্র্যাকের কার্যক্রম শুরুর পূর্বে ডিজে পার্টি, অনলাইন চ্যাট, কিছুটা গোপনে লুকোচুরি করে সেবা ও স্বাস্থ্য সুরক্ষা মডেল নিয়ে বাংলাদেশের সমকামী সংগঠনগুলো কার্যক্রম চালাচ্ছিল, কিন্তু ব্র্যাক তাদের প্রকাশ্যে আসার পথ দেখিয়েছে। সংগঠিত করেছে, ট্রেনিং দিয়েছে, অ্যাক্টিভিজম শিখিয়েছে, মিডিয়ার ভাষা তৈরি করে দিয়েছে। মিডিয়া, একাডেমিশিয়ান এবং নীতি নির্ধারকদের মধ্যে এলজিবিটি এজেন্ডা সমর্থনে কিছু মানুষ তৈরি করেছে। এভাবে নীরবে নেপথ্যে থাকছে ব্র্যাক। একই সাথে দারিদ্র্য বিমোচন, লিঙ্গভিত্তিক সমতা নিশ্চিতকরণ, জলবায়ুর পরিবর্তন মোকাবেলা,
মানবিক সংকট মোকাবেলা, শিক্ষাখাতে বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদির আড়ালে বাংলাদেশের সমকামিতা বিস্তার আইনি রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের জন্য প্রত্যক্ষভাবে কাজ করে যাচ্ছে। তাহলে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের সমকামিতা বিস্তারে মুখ্য ভূমিকা রেখে চলেছে বিশ্বের সর্ববৃহৎ এনজিও ব্র্যাক।